জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা এমন একটা কূটনৈতিক ঘটনার বিশ্লেষণ করব যে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে ভারতের অবস্থানকে এক ধাক্কায় অনেকটা ওপরে তুলে দিয়েছে। আপনারা অনেকেই জানেন যে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাতিন আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ আর্জেন্টিনাকে সফর করেছে। তবে এই সফরটা কিন্তু মোটেও কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং মোদীর এই আর্জেন্টিনা সফরের আড়ালে লুকিয়ে রয়েছে ভারতের ভবিষ্যৎ ইলেকট্রনিক শিল্প এবং এনার্জি সেক্টরের জন্য একটা কৌশলগত মাস্টার স্ট্রোক। তাই এই ভিডিওটাতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব নরেন্দ্র মোদীর এই আর্জেন্টিনা সফরের মধ্যে দিয়ে কিভাবে ভারত পৃথিবীর লিথিয়াম ট্রায়াঙ্গেলে প্রবেশ করলো এবং কিভাবে ভারত আর্জেন্টিনা থেকে ইলেকট্রনিক শিল্পের জন্য অত্যাবশ্যক লিথিয়াম আমদানি নিশ্চিত করতে চুক্তিবদ্ধ হলো। 2, কিভাবে ভারতের সয়াবিন তেলের চাহিদা মেটাতে নরেন্দ্র মোদীর আর্জেন্টিনা সফরটা জরুরি ছিল। এবং 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোদী সরকারের এই পদক্ষেপে কিভাবে চীন কূটনৈতিকভাবে চাপে পড়ে গেল। তো চলুন নরেন্দ্র মোদীর আর্জেন্টিনা সফরের এই কূটনৈতিক মাস্টার স্ট্রোকের পুরো গল্পটা শুরু থেকে শুরু করা যাক। তবে তার আগে একটা ছোট্ট ঘোষণা, এই ভিডিও শেষে আমরা আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতা সম্পর্কে কথা বলবো। যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন, তাহলে আমরা আপনাকে স্টুডেন্ট লোন, ভিসা, পাসপোর্ট, মেডিকেল কলেজে ভর্তি, হোস্টেল ব্যবস্থা এবং পড়াশোনা করার সময় যে কোনো রকমের সহায়তা প্রদানের বিষয়ে হেল্প করতে পারি। আপনি চাইলে এই ভিডিও শেষে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। চাইলে আমাদের কলকাতার অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন। আর অন্য দর্শকেরা চাইলে ভিডিওর শেষের এই অংশটা স্কিপ করে যেতে পারেন। তো চলুন মূল আলোচনায় ফিরি। দেখুন, শুরুতেই যেটা বলছিলাম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি সফর করেছেন দক্ষিণ আফ্রিকার একটা বৃহৎ এবং প্রভাবশালী দেশ আর্জেন্টিনায়। এখন আপনি যদি মানচিত্রে চোখ রাখেন, দেখবেন আর্জেন্টিনা অবস্থিত লাতিন আমেরিকার দক্ষিণে এবং এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশদ্বার। তাই কৌশলগতভাবে এই দেশের অবস্থান লাতিন আমেরিকার বাণিজ্য প্রবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কিন্তু আর্জেন্টিনার গুরুত্ব শুধু ভৌগোলিক বা কূটনৈতিক সম্পর্কেই কিন্তু সীমাবদ্ধ নয়। এই দেশটি বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ অঞ্চল লিথিয়াম ট্রায়াঙ্গেলের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই লিথিয়াম ট্রায়াঙ্গেল বলতে বোঝানো হয় দক্ষিণ আমেরিকার 3টি দেশ, আর্জেন্টিনা, বলিভিয়া এবং চিলি, যাদের সীমান্তবর্তী একটা মরুভূমি অঞ্চল জুড়ে রয়েছে বিশ্বের বৃহত্তম লিথিয়ামের সঞ্চয়। ইউএস জিওলজিক্যাল সার্ভে 2023 অনুযায়ী এই লিথিয়াম ট্রায়াঙ্গেল অঞ্চলে রয়েছে বিশ্বের প্রায় 60% লিথিয়াম রিজার্ভ, আর যার মধ্যে সিংহভাগ লিথিয়ামের সঞ্চয় রয়েছে কিন্তু এই আর্জেন্টিনার দখলে। এখন প্রশ্ন হলো, এই লিথিয়াম এত গুরুত্বপূর্ণ কেন? দেখুন, লিথিয়াম এক ধরনের রেয়ার আর্থ এলিমেন্ট যেটা মূলত ইলেকট্রনিক্স ব্যাটারি তৈরির জন্য ব্যবহৃত হয়। আপনি যে সমস্ত মোবাইল ফোন, ল্যাপটপ বা ইলেকট্রনিক্স গাড়ি ব্যবহার করেন, তার ব্যাটারির মূল উপাদানই হলো লিথিয়াম আয়ন ব্যাটারি। আর এই কারণেই লিথিয়ামকে অনেকে বলে দ্য হোয়াইট গোল্ড অফ ফিউচার, অর্থাৎ লিথিয়াম হলো আগামী শতাব্দীর ইলেকট্রনিক্স শিল্পের মেরুদণ্ড। তাছাড়া যেহেতু ভারত ইতিমধ্যেই ঘোষণা করেছে যে 2070 সালের মধ্যে নিট জিরো এমিশন বা কার্বন মুক্ত দেশে রূপান্তরিত হবে, তাই সেই লক্ষ্যে ভারতে ইলেকট্রনিক্স ভেহিকেল ইকোসিস্টেম গড়ে তোলাটা কিন্তু অত্যন্ত জরুরি। বর্তমান ভারতে বছরে প্রায় 10 কোটি লিথিয়াম ব্যাটারির প্রয়োজন হয় ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য, যার বেশিরভাগটাই কিন্তু আমদানি নির্ভর। এই মুহূর্তে ভারত চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি আমদানি করে। তবে চীনের ওপরেই ভারত এই ব্যাপারে সবচেয়ে বেশি নির্ভরশীল, কারণ চীনের হাতে পৃথিবীর মোট লিথিয়াম রিফাইনিং ও ব্যাটারি উৎপাদনের প্রায় 75% গ্লোবাল মার্কেট রয়েছে। সেই অর্থে ভারতের ইলেকট্রনিক্স গাড়ি, মোবাইল ফোন ইন্ডাস্ট্রির জন্য চীনের ওপরে প্রচণ্ডভাবে নির্ভরশীলতা রয়েছে। আর এখানেই আর্জেন্টিনার লিথিয়াম ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই কাজে ভারতের একটা পাবলিক সেক্টর কোম্পানি যার নাম কাবিল, যার ফুল ফর্ম হচ্ছে
খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানিটা আরও 3টি ভারতীয় কোম্পানি ন্যালকো, HCL এবং MECL এই 3টি কোম্পানির সঙ্গে যৌথভাবে আর্জেন্টিনার ক্যাটামার্কা প্রদেশে লিথিয়াম খনন প্রকল্পে সরাসরি বিনিয়োগ করেছে এবং এই অঞ্চলে সেন্টিনারিও, রোটানসো বেসিন এবং ট্রেস কিউব্রাডাস ইত্যাদি লিথিয়াম খনির খোঁজ পেয়েছে এই ভারতীয় কোম্পানিগুলো। আর এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই ভারত আজ কৌশলগতভাবে চীনের নির্ভরতা কমিয়ে আর্জেন্টিনার সঙ্গে দীর্ঘমেয়াদী খনিজ পার্টনারশিপ গড়ে তুলতে চেষ্টা করছে। তবে শুধুমাত্র কাঁচামাল আমদানি নয়, বরং আর্জেন্টিনায় প্রযুক্তিগত বিনিয়োগ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং খনিজ প্রক্রিয়াকরণেও ভারতের অংশগ্রহণ বাড়ছে। লক্ষ্য একটাই, ভারতের ক্রমবর্ধমান প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স গাড়ির বাজারের জন্য একটা স্থায়ী এবং নির্ভরযোগ্য লিথিয়াম সরবরাহকে নিশ্চিত করা। ভারতের এই ডেভেলপমেন্ট পার্টনারশিপ মডেল বা যৌথ উন্নয়ন মডেল পৃথিবীর সব দেশই কিন্তু পছন্দ করছে এবং এখন আর্জেন্টিনাও এই কারণেই ভারতকে ভীষণ রকমের পছন্দ করতে শুরু করেছে। আর যদি চীনের কথা ধরেন, আর্জেন্টিনায় চীন শুধু লিথিয়ামের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকেনি। তারা আর্জেন্টিনায় 5G নেটওয়ার্ক, ডিজিটাল পেমেন্ট সিস্টেম, এমনকি বন্দর পরিকাঠামোয় পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এমনকি আর্জেন্টিনার পলিটিক্সে পর্যন্ত হস্তক্ষেপ করতে শুরু করেছে চীন। ফলে পৃথিবীর কারো এটা জানতে বাকি নেই যে এটা হলো চীনের নতুন ঔপনিবেশিক মডেল। আর এটা বুঝতে পেরে আর্জেন্টিনা এখন চীনের থেকে দূরত্ব তৈরি করতে চাইছে। যে আর্জেন্টিনা কিছু বছর আগেও চীন ঘেঁষা একটা দেশ ছিল, এখন তারা ধীরে ধীরে চীন থেকে দূরে সরে যাচ্ছে এবং এমন কৌশলগত পার্টনার খুঁজছে যারা আর্জেন্টিনার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং আর্জেন্টিনার সঙ্গে যৌথ উন্নয়ন মডেলে কাজ করবে। আর ভারত এই ভূমিকায় আর্জেন্টিনার কাছে ক্রমশ আস্থাভাজন হয়ে উঠছে। এখানে বলে রাখা দরকার যে ভারতের বৈদেশিক নীতিতে কখনোই সাম্রাজ্যবাদ বা একতরফা আধিপত্য বিস্তারের কোনো নীতি ছিল না। চীন যেখানে যায় সেখানে শোষণ করতে শুরু করে। এখানে বলে রাখি, চীন কিন্তু বহু আগে থেকেই আর্জেন্টিনা থেকে লিথিয়াম আহরণ করে আসছে। তবে এই লিথিয়াম আহরণের জন্য ভারত এবং চীনের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা বিশেষ মৌলিক পার্থক্যও কিন্তু রয়েছে। চীন যখন আর্জেন্টিনায় বিনিয়োগ করে, তারা তখন সরাসরি খনি অধিগ্রহণ করে এবং সেখানে নিজেদের একচেটিয়া নিয়ন্ত্রণকে প্রতিষ্ঠা করে। মানে একটা পুরো খনি কিনে নিয়ে সেখান থেকে 100% খনিজকে তুলে নিয়ে তারা চীনে চলে আসে। উদাহরণস্বরূপ 2023 সালের মধ্যে চীনা কোম্পানি গ্যাংফেং লিথিয়াম এবং শিয়াংকি লিথিয়াম মিলে আর্জেন্টিনার লিথিয়াম প্রকল্পে প্রায় $7 বিলিয়ন বিনিয়োগ করেছে। চীনের উদ্দেশ্য ছিল খনিজ সম্পদ দখল করে চীনে নিয়ে যাওয়া, যার ফলে কেবল চীন উপকৃত হয়েছে, আর্জেন্টিনার স্থানীয় স্তরে এর কোনো লাভ গিয়ে পৌঁছয়নি। মানে যেভাবে চীন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে সরাসরি খনিজ সম্পদ তুলে নিয়ে নিজের দেশে চলে যাচ্ছে, তার কোনো লাভ বেলুচিস্তানের স্থানীয় জনগণ পাচ্ছে না। আর্জেন্টিনার ক্ষেত্রেও সেই একই মডেল অ্যাপ্লাই করেছে চীন। কিন্তু এর উল্টো দিকে যদি ভারতকে দেখা যায়, তাহলে ভারতের কাবিল নামক এই রাষ্ট্রায়ত্ত কোম্পানির মাধ্যমে শুধু সম্পদ কিনছে এমন নয়, বরং আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে খনন এবং প্রক্রিয়াকরণেও কিন্তু অংশগ্রহণ করতে চাইছে ভারত, যাতে উভয় দেশ প্রযুক্তি, দক্ষতা এবং খনিজ সম্পদের লাভ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে। আর অন্যদিকে ভারত সহযোগিতা করে। ভারত আর্জেন্টিনার সঙ্গে খনিজ সম্পদ, কৃষি বা প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা তো করছেই, তার সাথে সাথে তথ্য প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং নাগরিক পারমাণবিক প্রযুক্তি, যাকে বলে সিভিলিয়ান নিউক্লিয়ার টেকনোলজি ক্ষেত্রেও আর্জেন্টিনাকে সহযোগিতা করছে ভারত। আর এভাবেই চীনকে পেছনে ফেলে আর্জেন্টিনার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠছে আজকের ভারত। তো এ তো গেল লিথিয়ামের কথা। লিথিয়ামের পাশাপাশি আর্জেন্টিনা থেকে ভারতের আরেকটা গুরুত্বপূর্ণ আমদানিকৃত পণ্য হলো সয়াবিন তেল। সলভেন্ট এক্সট্রাক্টর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া 2023-এর পরিসংখ্যান বলছে যে ভারত প্রতি বছর যে পরিমাণে কাঁচা সয়াবিন তেল আমদানি করে, তার প্রায় 45 থেকে 60% আসে শুধুমাত্র আর্জেন্টিনা থেকে। ভারতের মতো জনবহুল দেশে যেখানে খাদ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে, সেখানে ভোজ্য তেল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য পণ্য। যদিও ভারত খাদ্য উৎপাদনে অনেকখানি আত্মনির্ভর, তবুও বিশেষ করে তৈলবীজ এবং ভোজ্য তেলের ক্ষেত্রে ভারত কিন্তু এখনও বড়সড় ঘাটতির মধ্যেই রয়েছে। বর্তমানে ভারত প্রায়
70% ভোজ্য তেল আমদানি করে চালায়, আর যার মধ্যে একটা বড় অংশ কিন্তু এই সয়াবিন তেল। আর এজন্যই আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে কাজ করে ভারত ভবিষ্যতের খাদ্য সংকট রোধ করতে চাইছে। এই জন্যই এবার মোদী সরকারের নেতৃত্বে একটা যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে, যার নাম অফশোর ফুড স্টোরেজ, মানে ভারতের সীমান্তের বাইরে বিদেশে খাদ্য মজুত কেন্দ্র গড়ে তোলা। এর মূল উদ্দেশ্য, যদি ভবিষ্যতে বিশ্বে খাদ্য ঘাটতি হয় বা যুদ্ধ আসে অথবা ফুড সাপ্লাই চেন ভেঙে পড়ে, তখন যেন ভারত এই বিদেশি মজুত কেন্দ্র থেকে জরুরি ভিত্তিতে খাদ্য সংগ্রহ করতে পারে। এই সংরক্ষণ প্রকল্পটিকে গ্রিন ফুড রিজার্ভ ফ্যাসিলিটি বলা হচ্ছে, মানে আর্জেন্টিনার সয়াবিনের মতো কৃষিপণ্য কিনে আর্জেন্টিনাতেই সঞ্চয় করে রাখা, যাতে প্রয়োজন মতো নিয়ে আসা যায়। আর্জেন্টিনার কৃষিভিত্তিক অর্থনীতি এবং বিস্তীর্ণ উর্বর জমি, যেখানে বছরে একাধিকবার ফসল চাষ করা যায়, সেখানে ভারত এই ধরনের রিজার্ভ গড়ে তুললে তা হবে কৌশলগতভাবে অত্যন্ত লাভজনক একটা ব্যাপার, বিশেষ করে খাদ্য সংকটের সময় বা যুদ্ধকালীন পরিস্থিতিতে। তাছাড়া কৃষিক্ষেত্রে ভারত এবং আর্জেন্টিনার মধ্যে সহযোগিতা শুধু আমদানি বা রপ্তানির গণ্ডিতেই কিন্তু সীমাবদ্ধ নেই, বরং আজ এই দুই দেশ এখন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টেও পার্টনারশিপের দিকে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে ক্লাইমেট রিসাইলিয়েন্ট সিড বা আবহাওয়া সহনশীল বীজ তৈরির জন্য। আমরা জানি জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর বহু অঞ্চলে চাষাবাদ কঠিন হয়ে পড়ছে। এমতো অবস্থায় আবহাওয়া সহনশীল এবং উৎপাদনক্ষম জেনেটিক্যালি মডিফাইড সয়াবিন বীজ ভারতের ভবিষ্যৎ কৃষির জন্য অপরিহার্য হতে যাচ্ছে। আর্জেন্টিনা আজ বিশ্বের অন্যতম বৃহৎ জেনেটিক্যালি মডিফাইড সয়াবিন উৎপাদক দেশ। তাই আর্জেন্টিনার অভিজ্ঞতা এবং জিন তত্ত্বভিত্তিক গবেষণাকে কাজে লাগিয়ে ভারত এখন একটা কোল্যাবরেটরি অ্যাগ্রিটেক পার্টনারশিপ বা সহযোগিতামূলক দ্বিপাক্ষিক কৃষি গবেষণা কেন্দ্র গড়ে তুলতে চাইছে। আর এর আওতায় যৌথ গবেষণার মাধ্যমে ভারতীয় কৃষকদের জন্য এমন বীজ তৈরি করা সম্ভব হবে যা কম জলে, কম সারে এবং জলবায়ু পরিবর্তনের চাপেও উচ্চ উৎপাদন দিতে সক্ষম হবে। তবে শুধু কৃষিতেই নয়, ভারত এবং আর্জেন্টিনার মধ্যে মহাকাশ গবেষণার দিকেও সহযোগিতা দিন দিন শক্তিশালী হচ্ছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং আর্জেন্টিনার কনির মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন এবং স্যাটেলাইট ইমাজিনারি শেয়ারিংয়ের মাধ্যমে দুদেশ কৃষি, খনিজ অনুসন্ধান, দুর্যোগ ব্যবস্থাপনায় একে অপরের সহযোগিতা করছে। পরমাণু প্রযুক্তির ক্ষেত্রেও ভারতের সাথে আর্জেন্টিনার সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে। সিভিলিয়ান নিউক্লিয়ার কোঅপারেশনের আওতায় দুদেশই এখন নাগরিক পরমাণু গবেষণা এবং শান্তিপূর্ণ প্রয়োগে অংশীদারিত্ব গড়ে তুলছে। বিশেষ করে আর্জেন্টিনার ইনভ্যাপ কোম্পানি এবং ভারতের বার্ক এবং এনপিসিলের মতো বিভিন্ন স্তরের প্রযুক্তি সহযোগিতা কিন্তু শুরু হয়েছে। এই সমস্ত সম্পর্ক প্রমাণ করে যে ভারত এবং আর্জেন্টিনার মধ্যে এখন একটা বহুমাত্রিক কৌশলগত মৈত্রী সম্পর্ক গড়ে উঠছে, আর যার ভিত্তি শুধু খনিজ বা খাদ্য নয়, বরং প্রযুক্তি, মহাকাশ এবং নিরাপত্তার মতো অতি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও ছড়িয়ে পড়েছে। তাই ভারত আজ শুধু একটা উদীয়মান অর্থনীতিই নয়, বরং নিজেকে বিশ্ববন্ধু বা গ্লোবাল সাউথের নেতৃত্বদানকারী দেশ হিসাবে গড়ে তুলতে চাইছে। অতএব নরেন্দ্র মোদীর এই আর্জেন্টিনা সফর শুধু লিথিয়াম বা সয়াবিন তেল কেনাবেচার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, এটি আসলে একটা বৃহত্তম ভিশনের অংশ, যেখানে ভারত বিশ্বের উদীয়মান শক্তিগুলোর সঙ্গে সমতা এবং উন্নয়নের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চাইছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে ভারতের আর্জেন্টিনা কূটনীতির গুরুত্ব, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ রূপরেখা আপনাদের কাছে আরও স্পষ্ট হলো। তাই ভিডিও শেষে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় নরেন্দ্র মোদীর এই আর্জেন্টিনা সফর সফল হলো? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটাকে নিশ্চয়ই লাইক করবেন, আর নতুন হলে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই আমরা আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতা সম্পর্কে যেটা বলছিলাম, আপনারা জানেন যে এই সপ্তাহে সর্বভারতীয় নিট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং রেজাল্ট বেরোনোর পরেই মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। যেহেতু ভারতে মেডিকেলের সিট সংখ্যা ভীষণ কম, তাই স্বাভাবিকভাবেই অনেকেই ভর্তি হতে পারবে না বা অনেকেই কোটি টাকা খরচ করে হলেও ভারতের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে বাধ্য হবে।
যদিও ভারতের কোনো বেসরকারি মেডিকেল কলেজে পড়তে যে পরিমাণ খরচ হয় তার 1/4 টাকায় বিদেশের কোনো ভালো মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসা যায়। কিন্তু অনেকেই এই সুযোগ পায় না, কারণ তাদের কাছে বিদেশের মেডিকেল কলেজে কীভাবে ভর্তি হতে হয় সে বিষয়ে কোনো তথ্য বা যোগাযোগ থাকে না। তাই যদি নিট রেজাল্ট বের হওয়ার পর আপনার ছেলে বা মেয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে না পারে, তাহলে অনায়াসে তাকে খুব অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে পারেন। সেক্ষেত্রে আমরা আপনাকে স্টুডেন্ট লোন, ভিসা, পাসপোর্ট, মেডিকেল কলেজে ভর্তি এবং হোস্টেলের ব্যবস্থা সবটাই করতে পারি। এখানে একটা কথা না বললেই নয় যে বিদেশে ছেলে মেয়েকে পড়তে পাঠাতে গিয়ে অনেকেই এই দুশ্চিন্তায় ভোগেন যে বিদেশে পড়া চলাকালীন যদি কোনো অসুবিধা হয় তাহলে তাদেরকে সেখানে কে বা কারা হেল্প করবে। এখানে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বিদেশের যে কলেজগুলোতে আমরা অ্যাডমিশন করাবো সেখানে আমাদের নিজস্ব অফিস, নিজস্ব স্টাফ রয়েছে যারা ছোটোখাটো যে কোনো বিষয়ে আপনার সন্তানকে সহযোগিতা করবে বা হেল্প করবে। সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত হতে পারেন যে পড়াশোনা চলাকালীন আপনার সন্তান বিদেশ বিভুঁইয়ে সুরক্ষিতই থাকবে। গত 15 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করেছি এবং তারা দেশে ফিরে সফলভাবে বিভিন্ন হাসপাতালে প্রতিষ্ঠিতও হয়েছে। আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে তাদের অভিজ্ঞতা এবং গুগল রিভিউ দেখতে পারেন। তাই আপনিও যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন তাহলে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা চাইলে আমাদের কলকাতার অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন। যোগাযোগের তথ্য এবং ঠিকানা ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দেওয়া আছে। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।